আজকে আইডিয়া কেড়ে আমাদের সঙ্গে আছেন বিপ্লব বাবু, বিপ্লব পাল। সবাই ওনাকে এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হতে চেনেন, বাট ওনার জার্নি শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। হি ইজ এ টেকনোক্র্যাট, সিরিয়াল এন্টারপ্রেনার। হি ইজ রাইট নাও ইন ইউএস, বাট ডেফিনেটলি হি ইজ ট্রু বং। মানে আমরা যদি সেই অর্থে ভাবি, আমাদের থেকে অনেক বেশি বাঙালি, কারণ বাঙালি সত্তার যে ইতিহাস সেটা ওনার কাছ থেকে এখন সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক মানুষ জানছে, এবং সেগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। কিন্তু আমি অ্যাজ আ ফার্স্ট টাইমার আমি ওনাকে অর্কুটের সময় থেকে কিছুটা চিনেছি। তারপরে ফেসবুক, ইউটিউব উনি এখন মানে ইভলভ করেছেন উইথ দ্য প্ল্যাটফর্মস। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হি ইজ ওয়ার্কিং উইথ ডিফারেন্ট এন্টারপ্রেনার্স। এবং এখন আমাদের যে জার্নিটা, যেটা আমরা এখন বাংলায় আছি, একটা পালা পরিবর্তন হয়েছে, এবং সেই জোনে বসে আমাদের কিছু কোয়েশ্চেন থাকছে দাদার কাছে। প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে, বাঙালিরা কি সত্যি বিজনেস করেছে? বাঙালিরা কি বিজনেস পারে? ঐতিহাসিক ভাবে তুমি যদি দেখো, বাঙালি বিজনেস ক্লাসে ছিল। আমি যেটা বললাম আগের বার দুর্গাপুজোতে, আমি 17টা দুর্গাপুজো কভার করি, যেগুলো 250 বছরের। দুর্গাপুজো তারাই করে নবাবী আমলে যাদের ওই ব্যবসাটা ছিল। তুমি রানাঘাটের পাল চৌধুরী পরিবার, বৈদ্যপুরের নন্দী পরিবার, আমি 3টে পরিবারের কথা বলবো, গুপ্তপড়া সেন পরিবার, এইগুলোতে না বাঙালিদের যেতে হবে। একটা হচ্ছে যে ইতিহাস বইতে এদের কথা তুমি করা পাবে না, কিন্তু তুমি যদি ওদের বাড়িগুলোতে যাও এবং ওখানে দেখো যে কি ব্যাপার, একটা এরকম 200-300 বিঘার উপর একটা বিরাট বিরাট বাড়ি, বিরাট বিরাট কুটি, তাদের বিশাল বিশাল পোস্ট, নদী বক্ষ দিয়ে বিশাল ব্যবসা চলছে। তারা ডাচ বণিকদের সাথে, ফরাসি বণিকদের সাথে, ব্রিটিশ বণিকদের সাথে উড়ন ব্যবসা করছে। তাহলেই বুঝতে পারবে যে বাঙালি কি ছিল। এবং আমার আরো কিউরিয়াসিটি বাড়ে যে তাহলে এই ব্যবসা করতে গেলে যে এডুকেশন সিস্টেম তো দরকার, লাইক তোমার এতগুলো এডুকেশন, সেটাও আমি আবিষ্কার করলাম যে বেসিক্যালি ওরা কৃষ্ণনগর থেকে টোল পণ্ডিত ধরে এনে বসিয়ে লোকজনকে শিক্ষিত করছে। আর লোকেরও ধারণা যে এই টোল বলতে যা শিক্ষা দেওয়া হতো শুধু ব্রাহ্মণদের দেওয়া হতো তা না, সবাইকে দেওয়া হতো। টোলের শিক্ষার মধ্যে তো একটা ইন্ডিয়ান এরিথমেটিকের ব্যাপার ছিল, খুব প্র্যাকটিক্যাল, তাতে বিজনেস গণিতই শেখানো হতো। তো একটা ব্যাপার কি হয়েছে বলতে পারি তোমাকে, যে বাঙালির যে সেই ইতিহাসটা, কি করে বাঙালি একসময় পৃথিবীর সর্বোচ্চ জিডিপিতে ছিল, সব বণিকদের সাথে ব্যবসা করেছে, এমন ব্যবসা করেছে আজকে বাঙালিকে ইংরাজি শিখতে হয়, হিন্দি শিখতে হয়। সেই যুগে ডাচ বণিকরা প্রথম বাংলার অভিধান তৈরি করছে, লজ্জার ব্যাপারে। প্রথম বাঙালি অভিধান তৈরি করে ডাচ বণিকরা 1667-এ, কারণ তাদের বাংলার সাথে ব্যবসা করতে হবে, এটা পৃথিবীর সমৃদ্ধতম মার্কেট। শুধু তো পর্তুগিজ না, আমাদের এখানে তো প্রথমে সবাই এসেছিল। এবং আমি না না, পর্তুগিজটা প্রথমে আসে, ধরো পর্তুগিজ, ডাচেরা প্রথমে আসে, তারপরে ফ্রেঞ্চ কলোনি, যেমন ফ্রেঞ্চ কলোনি। না, ডাচেরা প্রথমে আসে, তার একটা অন্য ঐতিহাসিক কারণ আছে। ওরা প্রথম উইন্ডমিল তৈরি করে, যার ফলে ওরা প্রথম মাছ কিনলে তোমার জাহাজ তৈরি করা শুরু করে আর কি। যার জন্য গোটা ইউরোপের মধ্যে এই যে কলোনিয়ালাইজেশনটা অ্যাকচুয়ালি ডাচ এবং স্পেনরা শুরু করে, কিন্তু স্পেনের একটা লিমিটেশন ছিল, ওদের অত পরিমাণ জাহাজ তৈরি করতে পারতো না। আর যেহেতু তোমার সমুদ্রের বাতাস থেকে উইন্ডমিল তৈরি করে কার্পেন্ট্রি, যেখানে তুমি ধরো একটা 2 বছরে একটা জাহাজ তৈরি হতো আর কি, সেখানে শুনেছি নাকি বাংলার একটা সুপ্রাচীন জাহাজ তৈরির ইতিহাস আছে। বলাগড়। রাইট। কিন্তু এখানে দুটো তোমাকে আমি ডিস্টিংশন করি। ইউরোপে যেভাবে যাওয়ার জাহাজ তৈরি হতো ডাচ, যেটা একটা বলে নিই, এটা ওরা কিন্তু এই যে ম্যান টু মেশিন হয়ে গেছে ফার্স্ট টাইম 300 বছর আগে। তার ফলে যেখানে একটা জাহাজ তৈরি হতো, সেখানে সেম লোক দিয়ে 50টা জাহাজ তৈরি করা শুরু করলো, এবং যার জন্য অটোমেশন। আর সেকেন্ডে ওরা যেটা করলো, যেহেতু ওদের ব্যবসা করতে হবে, সেহেতু ওরা প্রথমে যে এখন লিস্টেড কোম্পানি তুমি দেখছো স্টকে, ওটা কিন্তু প্রথম এসছে ডাচদের মধ্যে থেকে। সো দে বিকেম দ্য ফার্স্ট এন্টারপ্রেনার ইন এ মডার্ন সেন্স, যারা বার করা শুরু করে। তুমি যদি বাংলায় দেখো আর কি, বলাগড় হচ্ছে জাহাজ তৈরি করার কেন্দ্র, এবং বলাগড়ে যেভাবে জাহাজ তৈরি হচ্ছে, ইউরোপিয়ানরা তার টেকনিক গুলো শেখে, কিন্তু বলাগড় অটোমেশনটা করতে পারছে না, কারণ এখানে সমুদ্রের বাতাস নেই। ফলে ওই মাছ বাট আমাদের লেবারটা ছিল আর কি, লেস করেছে। কিন্তু যেমন তুমি যদি গুপ্তিপাড়া সেন বাড়িতে যাও, সেন বাড়ির একসময় টোটাল ফিটের সংখ্যা ছিল 113 কাছাকাছি। হ্যাঁ, তো হ্যাঁ, মানে দ্যাট ইজ ব্যাক ইন, আই এম টকিং অ্যাবাউট দ্য মুঘল টাইম, দ্য এন্ড অফ দ্য মুঘল টাইম। তো ব্যবসা মানে মুঘলদের শুরু থেকেই ইউরোপিয়ান বণিকদের সাথে ব্যবসা শুরু হয়েছে। এন্ড অফ দ্য মুঘল টাইম, যখন পিক অফ দ্য সেন মানে চলছে ব্যবসায়ী গুপ্তিপাড়া সেনরা, তাদের 113 টোটাল, আমি ওদের ইতিহাস পড়ে বলছি যে 113টা নৌকা মানে জাহাজ
নিয়ে ইউরোপিয়ানদের সাথে বাণিজ্য করছে এবং তাদের ছোট বড় নৌকা সবকিছুটা আছে। সো বাঙালি ওয়াজ বিজনেস পিপল, কিন্তু হিস্টোরিক্যাল ইভলিউশন যেটা হয়েছে কি জানো তো, যদি পলিটিক্যাল ফ্রিডম না থাকে তাহলে একটা জাতি আস্তে আস্তে চাকর বাকরের জাতিতে পরিণত হতে বাধ্য, কারণ পলিটিক্স এবং ক্যাপিটাল দুটো অ্যাকচুয়ালি খুব হ্যান্ড ইন হ্যান্ড যায়। ব্রিটিশ আমলেও তুমি যদি দেখো বাঙালিদের পুঁজি টুজি কিন্তু ব্রিটিশরা বাধা দেয়নি, করেছে, বা এবং ব্রিটিশরাও চেয়েছে সে বাঙালি। তো আমরা ঠাকুর পরিবারকে দেখেছি। হ্যাঁ, ঠাকুর পরিবার এবং রামমোহন রায় থেকে রাইট রাইট। সুতরাং ব্রিটিশ আমলেও যে বাংলার পুঁজির বিকাশে একটাই বাধা দিয়েছে যে ওই পরিমাণ নবাব আমলের মতো বাণিজ্য আইন কিন্তু হয়েছে, মানে মডার্ন ব্যবসা করেছে, এবং তখনও জুট থেকে শুরু করে সমস্ত রকমের সবকিছু বাণিজ্য হয়েছে। আমাদের দুর্ভাগ্যজনক যেটা হয়েছে সেটা হয়েছে যে বলতে পারো এই যে নকশাল পিরিয়ডটা এবং নকশাল পিরিয়ডের পরবর্তী যে 50 বছরটা, আমি ওই জায়গাটায় আসছি, তার আগে আমি আর কিছু শুনেছি যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ম্যারিটাইম ইকোনমি, যেটা যেখানে আমরা দেখতাম যে প্রত্যেকটা এই যে বন্দরগুলো ম্যাক্সিমাম তখন ইস্টার্ন কোস্টেই ছিল, ওয়েস্ট এতটা, এখন যেমন আমরা জানি ওয়েস্টে অনেক বেশি উন্নত, কিন্তু এখন তো তখন তো একটা ইস্টার্ন কোস্টে, এবং সেখানে মন্দির ইকোনমি, যেটা মন্দিরের ওখানে যেত, বা এই যে জিনিসগুলো যেটা মানে মানে যে সেই অর্থে আমরা ভিসি ভিসি বলছি, ভিসি ফান্ডিং, বা মন্দির থেকে তারা রাজারা টাকা পয়সা ধার নিচ্ছে, নিয়ে আবার সে ফ্লিট বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। তো এই বিষয়গুলো মানে কি আমরা সেই অর্থে কিভাবে ইভলভ করে না বাংলায় দেখো, যে সময় বাংলা পিক অফ দ্য বিজনেস মানে নবাবের আমলে, সেই সময় বাংলার আমি বিজনেস ইনফ্রাস্ট্রাকচারটা বলছি। তুমি জানো যে রাজপুতদের সাথে মুঘলদের ভালো সম্পর্ক ছিল, মোস্টলি রাজপুতটা হচ্ছে মুঘলদের মামা, রাইট? ওদের একটা মুঘলদের প্রচন্ড ইনফ্লুয়েন্স ছিল, এবং একটা সাম্রাজ্য করতে গেলে ক্যাপিটালিস্ট ইনফ্রাস্ট্রাকচারের দরকার। তো ওইটা আগে যাদের মারওয়াড়ি বলছি আর কি, মারওয়াড় থেকে যারা এসছে তারা কিন্তু তখন থেকেই অ্যাকচুয়ালি বিকাম দ্য ইনভেস্টর অ্যান্ড দ্য ক্যাপিটাল। যে তুমি জগৎ শেঠ বাতৃদ্বয়ের কথা শুনেছো, উইচা দেবঙ্গেরা, এরা কিন্তু নবাবি শুরু হওয়ার প্রায় 100 বছর আগে চলে এসছে বাংলায়। এসে এদের মেন কাজ ছিল বাংলার এই যে জাহাজ ইন্ডাস্ট্রি এবং এই যে ধরো এই নন্দী ফ্যামিলি বলো, সেন ফ্যামিলি বলো, এদের বিজনেসকে ফান্ড করছে তখন থেকে মারওয়াড়ি। তো মারওয়াড়ি তাদের হিস্ট্রি ইয়ার ফর লাস্ট 300 ইয়ার, যবে থেকে ব্যবসা শুরু হয়েছে তবে থেকে মারওয়াড়িরাই বিজনেস ফান্ডিং করছে, বাঙালিরা হচ্ছে বিজনেসটাকে এক্সিকিউট করছে, তৈরি করছে, দিচ্ছে। ক্যাশ কিন্তু ইনভলভ ছিল প্রথম থেকে মারওয়াড়ি। এবং হ্যাঁ, কিন্তু মারওয়াড়িরাই কেন, বা এটা না, কি তার তার কারণ- উৎস জায়গা থেকে এখানে এসেছিল? না এরকম অনেক theory। তার কারণটা হচ্ছে এটা না, সেটা খুব ভালো প্রশ্ন করেছে। সো লেটস গো ব্যাক টু অ্যানাদার ডিপ স্টেট অফ দ্য হিস্ট্রি। দেখো, রাজপুতদের সাথে মুঘলদের, মানে যদি কোনো হিন্দু ক্ল্যান মুঘল আমলে সবচেয়ে পাওয়ারফুল থাকে রাজপুত, সব মামা, রাজপুতরা হচ্ছে মুঘল ফ্যামিলি, ওদের তো মুঘল ইয়েতে অ্যাক্সেস সবচেয়ে বেশি, রাইট? তো যেটা হচ্ছে যে সেই সময় অনেকগুলো মানে ওটা বলতে গেলে এটা একটা এপিসোড হবে, যে কি করে যে মারওয়াড়ি বিকাম দ্যাট থিং। হ্যাঁ, এইবার কি হয়, তোমার রাজপুতানার মার্বেল থেকে শুরু করে ওরা তো সবসময় ট্রেড করছে, এবং ওদের একটা মানে ওই বিজনেসের একটা ট্র্যাডিশন, বিশেষ করে সুরাটের দিকে তুমি যদি দেখো, এবং মানে ওয়েস্টার্ন পার্টে কিন্তু ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিজনেসে ইনভেস্ট করে সেখান থেকে প্রফিট তোলা, যেটা আমরা ক্যাপিটালিস্ট ইনফ্রাস্ট্রাকচার বলছি। ক্যাপিটালিস্ট ইনফ্রাস্ট্রাকচার মানে তার হচ্ছে কি, অন্য একজন ইনভেস্ট করছে, তুমি ব্যবসাটা করছো, তুমিও লাভ করছো, সেও লাভ করছে, দ্যাট ইজ ক্যাপিটাল। এই নয় যে তুমি একা বিজনেস করছো, তোমার একার টাকাতে করছো, দ্যাটস নট ক্যাপিটালিজম, রাইট? ক্যাপিটালিজম মানে অন্য কোনো ক্যাপিটালিজম। মানে সেই অর্থে আমরা পাতি বাংলা কথায় ধান্দা বলি যেটা, এবং ধান্দা কথাটা ধান্দা বলতে ক্যাপিটালিজম মানে হচ্ছে যে কোন একটা ক্যাপিটালিস্ট মানে একজন ইনভেস্টর, এই যে মডেলটা কিন্তু সুরাটে এবং এতে আমরা প্রায় লাস্ট 1000 বছর, ওদের ওটা লঙ্গার ট্র্যাডিশন। সেই জিনিসটাই গোটা এই যে ব্যাংকিং সিস্টেমটা যেটা মুঘল আমলে চালু হয়েছে, সেইটা রাজপুতদের দিয়ে, যেহেতু ওরা মানে তখন ইনফ্লুয়েন্সিয়াল আর কি, কারণ ওটাতে কি হয়েছে, মুসলমানদের প্রবলেম, অ্যাকচুয়ালি ভাবছো যে মুসলমানরা কেন নয়, কারণ তারা একটু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ মুসলমানদের ওই সুদ নিয়ে প্রবলেম, হ্যাঁ, ওদের তো ধর্মে নেই, ধর্মে নেই, ব্যাংকিং ওদের ধর্মে নেই, তো কি করবে তখন মুঘলরা? মুসলিম না, আমি আবার মানে জাস্ট কাট টু কমিউনিস্টদেরও সেটা প্রবলেম আছে প্রফিট নিয়ে। না, সেটা যাকে, কিন্তু সেই সময় না, সেই সময় যেটা হয় আর কি, দেখো, তোমাকে ব্যাংকিং করতে গেলে ইউনিটেড প্রোটেকশন ফ্রম দ্য আর্মি, ইউনিটেড প্রোটেকশন ফ্রম দ্য রয়্যাল, একদম। তো সেই প্রোটেকশনটা তখন মুঘলরা রাজপুতদের দিল, বিকজ রাজপুত দেমসেলস আর পাওয়ারফুল যে বেসিক্যালি। তো সেই জন্য ব্যাংকিং, মুঘল আমলে যে ব্যাংকিং হুন্ডি সিস্টেম, এবং বাংলা তখন হচ্ছে মুঘল আমলের সবচেয়ে প্রসপারাস, এখানে আসতে হবে, তখন এখানে অনেকগুলো মারওয়াড়ি ফ্যামিলি আর কি, যাদের মধ্যে জগৎ শেঠ ফ্যামিলি ছিল, তারা মাইগ্রেট করে এবং এখানকার বিজনেস ইনভেস্ট করা শুরু করে। তো বাঙালি বিজনেসে ইনভেস্টর কিন্তু বড় বড় মারওয়াড়ি, ওইভাবে ওরা উঠেছে, এবং বাঙালিরা তখন জাহাজের উপর ইনভেস্ট করছে, এই করছে, এই করছে, ওরা ইনভেস্ট করছে। সেম নন্দী ফ্যামিলিদের মধ্যে তুমি গেলে তুমি বুঝতে পারবে ওদের সাথে মারওয়াড়িদের কি ডিল ছিল, ছিল ভেরি লং হিস্ট্রি। ইভেন ফ্যামিলি ম্যারেজও হতো, এবং ফ্যামিলি ম্যারেজ হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, প্রচুর জয়েন্ট ফ্যামিলি অ্যাকচুয়ালি যারা এখানে ইনভেস্ট করেছে।
সো বেঙ্গল হ্যাড অ্যান ইকোসিস্টেম। তোমার একটা ব্যবসা করতে গেলে কি দরকার? টাকা, স্কিল ম্যান পাওয়ার। প্রত্যেকটা তুমি ওই নন্দী ফ্যামিলি গুলোতে যাবে, দেখবে যে ওদের পুরো ওই ক্যাম্পাসের মধ্যে, সোকাল ক্যাম্পাস সো বিগ, তারা ম্যান পাওয়ার তৈরি করছে নবদ্বীপ থেকে টোল এনে বসছে বিজনেসের জন্য। ক্যাপিটাল আসছে মারোয়ারিদের কাছ থেকে, মুর্শিদাবাদ বেজা এগুলো থেকে যাবে বসছে। আর তারপর তোমার স্কিল লেবার তো গোটা ওয়েস্ট বেঙ্গল মানে বাংলা জুড়ে ছড়িয়ে আছে। সো দ্যাটস হাউ বেঙ্গল বিকাম দ্য মোস্ট রিচেস্ট প্রভিন্স ইন এ ওয়ে, যে কিভাবে হচ্ছে। তারপর তো তুমি জানো যে কিভাবে আস্তে আস্তে ডেটোরেট করতে করতে এখন স্কুলের চাকরি ছাড়া একটা যে কোনো স্মল টাউনে যাও, সেখানে হ্যাঁ, স্কুলের চাকরি ছাড়া এখন ইকোনমি। কারণ পোস্ট আমরা যদি দুটোকে ভাগ করে দিই, যে প্রি ইন্ডিপেন্ডেন্স আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স, আমরা প্রি ইন্ডিপেন্ডেন্সের মানুষদেরকে দেখছি দে আর মোস্ট ন্যাশনালিস্ট। তারা হিন্দি নিয়ে কোনো তাদের নাকশিটানি নেই, বরঞ্চ তারা 4-5টা ভাষা শিখছে, এবং ভাষা নিয়ে তাদের ওই যাত্রাভিমান যে আমি বাঙালি, শুধু বাংলাতে কথা বলবো, অন্য কিছু বলবো না, এই ব্যাপারগুলো কারোর মধ্যেই নেই। সবাই অনেকগুলো ভাষা শিখছে। এবার তারপরে দেখতে পাচ্ছি যে তারা যখন সারা, আমরা নেতাজিকে দেখি, বিবেকানন্দকে দেখি, তারা যখন বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতে হিন্দিতে ভাষণ দিচ্ছে, অনেক জায়গাতে ইংলিশে ভাষণ দিচ্ছে। কিন্তু এই যে পরে এই ব্যাপারটা কবে থেকে এলো যে আমরা বাঙালি, এটা কি 71-এর ওই কোনো ইফেক্ট আছে? বিজনেসের জন্য ভাষা খুব জরুরি, আমরা বুঝি রাইট। এবার তুমি দেখবে যে নবাব আমলের পতনের পর ব্রিটিশ আমলের শুরুর দিক থেকে যারা ধনী হচ্ছে, এটা নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি, তারা কারা। তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ইউনিক রিলেশনশিপ বিটুইন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, নবকৃষ্ণ দেব ইত্যাদি ইত্যাদি, একটাই, ইভেন রাজা রামমোহন রায়, তারা একসাথে 5টা ভাষা জানতো। রাইট, ঠিক আছে। তারা বাংলা তো ঠিক আছে, ফার্সি হচ্ছে তখন যে দেওয়ানি ভাষায় বিজনেস করতে লাগবে সেটা আচ্ছা, তখন ধরো আইনের ভাষা দেওয়ানি, ব্রিটিশদের সাথে ব্যবসা করতে গেলে জানতে হচ্ছে ইংলিশ, ঠিক আছে। আবার তোমার তখন কিন্তু আইন চলছে ফার্সি ভাষায়, সংস্কৃত সবাইকে পড়তে হতো, আবার বাংলাটা হচ্ছে, এই 4টে ভাষায় কিন্তু সবাই দক্ষ, ঠিক আছে। এবার তোমার খুব অবাক লাগবে যে রবীন্দ্রনাথ যে কবিতাগুলো লিখছেন, রবীন্দ্রনাথ ভেরি ইনফ্লুয়েন্স বাই এক কাপল অফ ইরানিয়ান পোয়েট। তুমি যদি পড়ো, তার কারণটা হচ্ছে কি, সেই সময় উনার বাবার সময়, দ্বারকানাথ ঠাকুরের সময়ও, তার আগে পর্যন্ত কলকাতায় একটা ট্র্যাডিশন ছিল যে তারা মোটামুটি যেহেতু সবাই ফার্সি জানতো, দেওয়ানি ভাষা বলে, ফার্সি জানতে গেলে ফার্সি কবিদের বই একটা কলকাতায় একটা চর্চা ছিল। এখন যেমন এখানে যেমন ফার্সি কবিদের, তো রবীন্দ্রনাথের মধ্যে পর্যন্ত তুমি ফার্সি কবিতার প্রচুর তুমি খুঁজে পাবে। তো বাঙালি থেকে শুরু করে, তো বাঙালির মধ্যে ওই ব্যাপারটা ছিল, যাকে, এবং শুধু তাই না, এটা তুমি দেখবে শুধু রবীন্দ্রনাথের বাবা না, বিবেকানন্দের বাবাও ফার্সি জানতেন, কারণ তিনি সেই কারণে বাঙালির একটু বেশি ইন্টারন্যাশনাল অন্য। হ্যাঁ, সেটা তো অ্যাডভান্টেজ, কিন্তু তুমি ওটা যেটা খুব ভালো প্রশ্ন, কারণ বিজনেস জানতে গেলে এটা করতে হবে। নবকৃষ্ণদের 6টা ভাষা জানতো, যারা বড় লোক হয়েছে মাল্টিপুল ভাষা জানতো, প্রিন্স দ্বারকানাথ এই একই ব্যাপার। তো তারপর এখন হঠাৎ করে বাংলা পক্ষের ভাষা সংকীর্ণতায় কেন ঢুকে গেলে? প্রথম কথা হচ্ছে, দেখো, মানুষ ইডিয়েট হলে সবকিছু হতে পারে, এটা সোজা কথা। আমি আর কিছু বলতে চাই, আমি ইডিয়েটসের একটু উদাহরণ দিচ্ছি। ইডিয়েট কথাটা তো বেসিক্যালি যারা ভোট দিত টাকা তো সেখান থেকে এসেছে, না সেই অর্থে ইডিয়েটস থেকে। এবার শোনো, আরো ইন্টারেস্টিং কথা তোমাকে এই ব্যাপারে বলি, মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার, যে এরা এটাও জানে না যে হিন্দিটা বিহারের মাতৃভাষা নয়, ইউপি হিন্দিটা কারোর মাতৃভাষা। হিন্দুস্তানি ভাষাটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি মুঘল আমলের প্রজেক্ট, ঠিক আছে। মুঘল প্রজেক্টে দরবারিতে কথা বলতো, কারণ আমাদের এই বাংলা হিন্দি যাই বলো না কেন, সবই হচ্ছে ষোড়শনী অপভ্রংশ। তো লোকের আগে নিজেদের মধ্যে একটা মিক্স ভাষায় কথা বলতো, ওটা ষোড়শনী অপভ্রংশ ছিল, তার সাথে ফার্সি মিশিয়ে তৈরি হলো হিন্দুস্তানি, যেটা আজকের মডার্ন ফর্ম হচ্ছে হিন্দি। একটা যদি আমি লোকজনকে প্রশ্ন করি, আজ থেকে 100 বছর আগে হিন্দি কত পার্সেন্ট ভারতের লোকের মাতৃভাষা ছিল, তুমি জানো নাম্বারটা? 0%। কারোর মাতৃভাষা হিন্দি না, এখন হয়েছে মাতৃভাষা অনেক হিন্দি। ইনফ্যাক্ট উত্তরপ্রদেশের 4টে, আওধি থেকে শুরু করে সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আর একটা প্রশ্ন এই সংক্রান্তেই বলি, উর্দুটাও কিন্তু ইন্ডিয়ান ভাষা, এটা অনেকেই ভালো। উর্দু হিন্দি তো একই জিনিস, ওটা তো হিন্দুস্তানের দুটো ফর্মে ইভলভ করলো, একটা ধরো লেখার জন্য শুধু, এবং ব্রিটিশরা বোধহয় আলাদা করলো সেই কারণেই। না, ব্রিটিশরা আলাদা করে, সেটা অন্য প্রকার। কিন্তু এখানে একটা মজার ব্যাপার তোমাকে আমি বলি, তুমি ভাবো আজকে যারা বাঙালিরা যারা হিন্দির বিরোধিতা করছে, তাদের এইটুকু আইডিয়া নেই যে হিন্দি কারোর মাতৃভাষা নয়, উর্দু কারোর মাতৃভাষা নয়, এটা অফিশিয়াল একটা তৈরি করা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, যেটা ভেরি মাচ পার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট কল ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ অ্যান এক্সপেরিমেন্ট, পলিটিক্যাল এক্সপেরিমেন্ট, রাইট? সো এই পলিটিক্যাল এক্সপেরিমেন্ট করতে গেলে একটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ দরকার, যেটা ইউনাইট দ্য থিংস। তো সেটা দ্যাট ওয়াজ দ্য হিন্দুস্তানি। তো এইভাবে আস্তে 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 তো লিঙ্গুয়া ফ্র্যাঙ্কাটা ইভলভ করেছে। তো এখন সমস্যাটা কি হয়েছে, যে মানুষ তো তুমি যে পরিবেশের মধ্যে মানুষ হবে সেটাই জানবে। এখন এই পরিবেশের মধ্যে যদি তুমি মানুষ হও, যে তোমার একমাত্র লক্ষ্য হচ্ছে স্কুলের টিচার হও, আমি এটা খুব ওপেনলি বলি, তোমার তো অ্যাসপিরেশনটা ওখানে কমে গেল।
আজকে তুমি যে গুপ্তপাড়ার যে সেনেরা জাহাজে করে বেরোচ্ছে, যে কোনো সময় ঝড় হয়ে তার সবকিছু ডুবে যেতে পারে, বাট সে বেরোবে। কেন বেরোবে? বিকজ হি লাভস দ্যাট অ্যাডভেঞ্চার। একদম হি লাভস দ্য অ্যাডভেঞ্চার। ইটস নট অ্যাবাউট দ্য রিওয়ার্ড। তাকে একটা অ্যাডভেঞ্চার লাগতে হবে। কত ধরো আমাকে ধরো, আমি অনেক দেশে ঘুরে বেড়াই, আই লাভ দ্য অ্যাডভেঞ্চার, আই মুভ অ্যারাউন্ড দিস, রাইট? সেখান থেকে অ্যাসপিরেশন করে না শীতের মধ্যে লেতের চলা দিয়ে একটা মাস্টারমাসের সুযোগ চাঁদের পাহাড়, বাঙালি মাত্রই অ্যাডভেঞ্চারাস একটা ওই অ্যাডভেঞ্চারাস অ্যাসপিরেশনটা যদি সেলফ ইভলিউশনের মধ্যে না হয়, মানুষের যদি ছোটবেলা থেকে ওই অ্যাসপিরেশনটা না জন্মায় যে আমাকে একটা রিয়েলি, মানে তুমি তো জানো আমার কাছে হাজার হাজার ছেলে পেলে প্রশ্ন পাঠায়, আমি যেগুলো আস্তে আস্তে করে দিই। এবং এরকম প্রশ্ন হচ্ছে যে স্যার সরকারি চাকরি পেয়েছি কিন্তু সে এমনি ধরে এমটেক পিএইচডি করতে চায়, এমটেক পিএইচডি করে বিদেশে যেতে চায়, সে ভাবছে যে না এখানে একটা পশ্চিমবঙ্গ সরকারের সরকারি চাকরি হিল্লে হয়ে গেছে, বিদেশে এমটেক পিএইচডি আনসার্টেন লাইফে যাবো, তার থেকে এখানে সরকারি চাকরি, সে আমাকে সেটা প্রশ্ন করেছে। তার মানে এইটা বাই ডিএনএ ইট হ্যাজ বিন ইনগ্রেইনড, মানে তাদের মধ্যে চলে এসেছে। না, এটা তো বাংলাতে ছিল না। সেটা কবে থেকে? এটাই আমার জানা কথা। এটা কি বামামল থেকে না তার আগে থেকে? This has to do with, again, back in 1793, আজ থেকে প্রায় ধরে নাও আমি বলবো 200 বছর আগে, তারও আগে, বা ধরুন 220 বছর আগে, যখন আমাদের পার্মানেন্ট সেটেলমেন্টের কনসেপ্টটা তৈরি হলো। একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, পার্মানেন্ট সেটেলমেন্ট কি হলো? একটা ল্যান্ড থেকে পার্মানেন্ট রেভিনিউ কনসেপ্টটা ব্রিটিশ তৈরি করলেন, লর্ড কর্নওয়ালিস, দ্যাট ইজ 1793, and that was also the formation of বাবু ক্লাস। তুমি যদি ব্যবসায়ী হও, তুমি অত বাইজি নাচার সময় পাবে না, সোজা কথা। কিন্তু কলকাতা পুরো বাইজি টাউন হয়ে গেল, কেন হলো? তার কারণটা হচ্ছে এই যে তোমার কি ল্যান্ড রেভিনিউ থেকে একটা সার্টেন ইনকাম চলে আসছে, মানে ঘরে বসে সিকিউর ইনকাম চলে আসছে ল্যান্ড থেকে। তার আগে তুমি যদি বাঙালিদের দেখো, তোমাকে ব্যবসা করে খেতে হচ্ছে, তুমি ব্যবসা রিস্ক নিতে হচ্ছে, তুমি রিস্ক টেকার, তুমি টাকা ইনভেস্ট করছো, ইউ আর অলসো ইনভলভ। কারণ তুমি ব্যবসায়ীর ক্ষেত্রে জমিদারি আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য হচ্ছে, জমিদারি তুমি বসে থাকবে, নাইটবার চালাবে, টাকা দিচ্ছে, তুমি ফুর্তি করছো কলকাতায় করছো, এবং তোমার হাতে ফুর্তি করার সময় থাকলে তুমি তখন কবিতা লিখছো, নাটক লিখছো, এই লিখছো, বাঙালি কালচারের বিকাশ হচ্ছে। এটা কিন্তু অস্বীকার করলে চলবে না যে লোকের হাতে সময় না থাকলে না হলে ক্রিয়েটিভিটি হবে না। হয় না। তুমি যদি গোটা ভারতবর্ষের ইভলিউশনটা দেখো, বাঙালিদের মধ্যে কেন বাঙালিদের মধ্যে এত সমৃদ্ধ বাংলা কালচারের সংস্কৃতির জন্ম হলো? আনফর্চুনেট ট্রুথ ইজ দ্য জমিদারি প্রথা। যে জমিদারি প্রথায় নায়করা জমি টেক কেয়ার করছে, এখানে হাতে বিভিন্ন রকম শখ হচ্ছে, তো তাতে সময় আছে, সাহিত্য চর্চা করছে, গান চর্চা করছে, তো বাঙালি সংস্কৃতির বিকাশ হচ্ছে। আমরা রবীন্দ্রনাথকে পেলাম, নাথিং রং, বাট থিং ইজ দ্যাটস দ্য ভেরি ব্যাড সাইড অফ দ্য হিস্ট্রি যে তুমি ওভাবে পাচ্ছ। কিন্তু তার আগে যে বাঙালি ছিল তাকে বিদূষক বা এই যে আমরা কৃষ্ণচন্দ্রের আমরা দেখছি, বা এই যে প্যাটার্নটা, এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি ওই তোমার কর্নওয়ালিসের পার্মানেন্ট সেটেলমেন্ট ওদের ডেথ কিলার হবে। কারণ তাহলে কি হচ্ছে যে তুমি দেখবে এবার ওর পর থেকে জমিদারি ফ্যামিলি গুলো কিন্তু বসে যাচ্ছে, কারণ জমিদারি তো ইনকাম ব্যবসার থেকে অনেক কম। সবচেয়ে বড় কথা, জমিদারিটা করতে হয় না, নাইবরা করছে, একটা ফিক্সড ইনকাম। আর ব্যবসাটা একটা লোককে ব্যবসাটা করতে হয়, সে নৌকা করে যাচ্ছে, এই করছে, ব্যবসা করতে চিন্তা করছে। তাহলে কি বলতে পারি জমিদাররা বেসিক্যালি দে ওয়্যার ওয়ার্কিং অ্যাজ ম্যানেজার্স ফর ব্রিটিশ? কাইন্ড অফ ল্যান্ড রেভিনিউ কালেকশন, সেটা তো প্ল্যান ছিল। সেই ম্যানেজার ক্লাসটা তখন থেকেই তার মানে মধ্যস্বত্ববাদী ক্লাসটা তখন থেকে ঠিক। তুমি এটা খুব ভালো ধরেছো, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য পয়েন্ট, যে পুরোপুরি ম্যানেজার বা বেঙ্গলি বিকাম দ্য ম্যানেজার ক্লাস। তোমাকে জমিদারি করতে গেলে তার ব্যবসার কথা চিন্তা করতে হচ্ছে না, প্ল্যান করার কথা চিন্তা করছে না, সেটেলড ইনকাম, সিনকাম। তো বাঙালির মধ্যে ফিক্সড ইনকামের ব্যাপারটা ঢুকে গেছে, যারা সেটেল লাইফ, সেটেল ইনকাম, নাইবেরও সেটেলড ইনকাম, তার যে কাজ করছে। ব্যবসা করতে গেলে যে ফ্লাকচুয়েশন অফ ইনকাম হবে, তোমাকে ট্রান্সফারটিভিটি নিতে হবে, সেইটা কিন্তু আস্তে আস্তে। কিন্তু তারপরেও ধরো তুমি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বলো, এই বলো, তো এসছে অবশ্যই আরো 100 বছর বাঙালির ইতিহাস খুব সমৃদ্ধ ব্যবসা। কিন্তু কবে থেকে আমরা যখন সারা ভারতে ধান্দা মানে হচ্ছে খুব একটা ভালো জিনিস, যার ধান্দা নিয়ে কিছু নেই, কিন্তু আমাদের এখানে ধান্দা মানে ধান্দাবাজ বা একটা মানে মূলধন, এটা আবার ইন্টারপ্রিটেশন আছে। সেটা তোমাকে বুঝতে গেলে রবীন্দ্রনাথের দ্বারকানাথ থেকে, মানে তোমার প্রিন্স তোমার দ্বারকানাথ থেকে দেবেন্দ্রনাথ টু রবীন্দ্রনাথ, এটা তুমি যদি একটু একটা মডেল ইভলিউশন হিসেবে দেখো না, তাহলে বুঝতে পারবে। প্রিন্স দ্বারকানাথ সবকিছু ব্যবসা করছে, চাল, তেল, চা, কয়লা, ব্রিটিশদের 2 নম্বরই কয়লা দিচ্ছে, তার জন্য তাকে ফাইন হয়েছে, মানে রেড লাইট এটা কিচ্ছু বাদ নেই, মানে দ্বারকানাথ ঠাকুরের ব্যবসা সব আছে, সব সেখান থেকে সবকিছু তুলে দিয়ে তোমার যদি তুমি দেখো দেবেন্দ্রনাথ জমিদার, শুধু জমিদারি ছাড়া কিছু করবো না, কারণ ফিক্সড ইনকাম। মানে বাবা ব্যবসা করতো না, এটা ফিক্সড ইনকাম, স্কুলের চাকরির মধ্যে আমি বসে গেলাম, ঠিক আছে, বসে গেলাম। ফলে কি হচ্ছে, প্রিন্স দ্বারকানাথ উনি তো অত সাহিত্য চর্চা করার সময় পাননি, উনি ব্যবসাটাই করে গেছেন। দেবেন্দ্রনাথ কি করছেন, তিনি কিন্তু লেখক, রবীন্দ্রনাথের বাবা যিনি, তিনি কিন্তু দেখা যাচ্ছে যে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি বাবু সঙ্গীত লিখছেন, লিখছেন, একটা ধর্মীয় পরিবেশ আনছেন, প্রগ্রেসিভ কালচার তৈরি করছেন, অনেক হচ্ছে। রবীন্দ্রনাথ সেটাকে আরো অ্যাকসেপ্ট করে চলে গেল, ঠিক আছে।
বাইরে রবীন্দ্রনাথ তো পাটের ব্যবসা করে কয়েকবার ব্যর্থ হয়েছে। এবং ছেলেকে তো একটু পুরো পুরো তো ব্যাপারটা তুমি দেখো, একটা ঠাকুর ফ্যামিলি তুমি যদি হিস্ট্রিটা ট্র্যাক করো, দেখো যে যেখানে দ্বারকানাথ হচ্ছে সবচেয়ে মডার্ন ব্যবসায়ী, সেখান থেকে তার ফ্যামিলিটাও কিন্তু বসে গেল পুরোপুরি একটা সিকিউরিটি ইনকামের জন্য। তো বাকি কাজটা দোষ দেবে, সেটা মানে 150 বছর আগে ওই ঘটনাটা ঘটে গেছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে আমি বলি, এবার কি দেখছো তুমি, এবং এখনো কলকাতায় এই কালচারটা আছে যে যার হাতে এক্সট্রা সময় আছে, তুমি যদি একটা বিজি ব্যবসায়ী হও, তোমার তত এক্সট্রা সময় থাকবে না মানে গল্প লেখা, কবিতা লেখা বা সাহিত্য পড়া। এখানেও দেখবে সেক্টর 5 যত বাঙালি আনতেন, আমি তো এখানে 10 বছর আমার অফিস ছিল, আমি জানি তারা প্রত্যেকেই দেখবে ব্যবসার পাশাপাশি কেউ যদি কেউ একটা গান শিল্প ইয়ে কিছু করে, তুমি জানো তো। প্রত্যেকেই প্রবলেমটা কি হচ্ছে, বাঙালি এর মধ্যে তো মানে কি কত বড় ব্যবসায়ী হয়েছে তাই দিয়ে তাকে মাথা হয় না। দেখা হয় যে সে একটা বাংলা ব্যান্ডের গান চালাচ্ছে, তার একটা নাটকের টিম আছে, সে একটা একটু পয়সা হলে একটা সিনেমা রিলিজ করে, একটা আঁতেল সিনেমা রিলিজ করলো, দিস ইজ বিকাম দ্য মোর অ্যাপ্রিসিয়েবল পয়েন্ট। তো এই ব্যাপারটা কিন্তু সেই সময় ছিল, এই যে বাবু কালচারের এটা কিন্তু এফেক্ট, যে বেসিক্যালি তখন হচ্ছে কি যে কোনো তোমার যতই টাকা করো সেটা হচ্ছে বাজে, কিন্তু ওই টাকা ইউজ করে তুমি যদি কিছু একটা সাহিত্য করতে পারো, শিল্প করতে পারো, দেন ইউ গেট অ্যাপ্রিসিয়েটেড বিকজ ইউ দেন হ্যাভ আ চান্স টু এনজয় দ্য লাইফ। একদম। এবং আমি এটাকে রং বলছি, সেই কারণে প্যাট্রোনেজ ব্যাপারটাও তখন ছিল, এবং সেটা থাকতে থাকতে হয়তো একটা সময় প্রত্যেক মানে বাঙালিরাই কালচার, মানে বাঙালিতে শিল্প মানে ইন্ডাস্ট্রি নয়, বাঙালির শিল্প মানে হচ্ছে আর্ট, কালচার, শিল্পকলা। শিল্পকলা ওটাই তো বলবো, কারণটাই তো হচ্ছে তোমার পার্মানেন্ট সেটেলমেন্ট, যে বেসিক্যালি ওই 1970-93 করে সবার ফিক্সড ইনকাম হয়ে গেল, এই করলো, আর ব্যবসা করতে হবে। এবার বাঙালি কি করে ব্যবসা করবে, এবং বাঙালি শুধু ব্যবসা করবে না, কারণ যেহেতু এখন সরকার কোনো সরকারি কোনো চাকরি বেশি দিতে পারবে না, কারণ সেই জায়গাটা সেটা আপনি চাকরির ব্যাপারটা কোনোদিনই আর থাকবে না। চাকরির ব্যাপারটা আর এআই আসার পরে চাকরির জায়গাটা কি সেই অর্থে থাকবে? পৃথিবীতে 200 বছর আগে কোনো চাকরি ছিল না, লোকে যেটা বোঝে না 200 বছর আগে চাকরির কনসেপ্টটাই ছিল না। ধরো ইভেন 200 কেন, 50 বছর আগে আমার ঠাকুরদা যখন পাটের ব্যবসা ওপার থেকে ধ্বংস হয়ে গেল, এখানে এসে উনি পাটের কনসাল্টিং করছে। তো উনি কি টাকা দিত নাকি, জমি দিত, পাটের ব্যবসার লাভ দিত, এইসব হতো আর কি। আমি তোমাকে বলছি আজ থেকে 50-60 বছর আগে নেপালের সময় থেকেই, মানে তারপর থেকে তো এই যে সার্ভিসিং ক্লাসটা তৈরি করা হয়। তো ধরো আমিও কনসাল্টিং করি, আমার ঠাকুরদা কনসাল্টিং করছি, কিন্তু তারা পেয়েছে যে জমি এইসব দিয়ে সব তখন কম্পেনসেট করছে ভাই। তো এই যে তোমার 9টা-5টার একটা নিশ্চিত চাকরি এবং নিশ্চিত কাজ করে নিশ্চিত ট্রেনে, এই ধারণাটাই তো আসুন, এই ধারণাটা এসছে ইভলভ করেছে লাস্ট 150-200 বছর আগে। এই যে চাকরি ব্যাপারটা ছিল না, সবাইকেই সেলফ এমপ্লয়েড, সবাইকেই চাকরি করে খেতে হতো। এর যুগ আবার সেটাকে ফিরিয়ে আনছে, রাইট? তো এখানে প্রশ্নটা হচ্ছে নয় যে বাঙালি কি করে করবে, বরং প্রশ্নটা করা উচিত, এটা না করলে বাঙালি ডুবে যাবে, মানে ডুবে গেছে আর ফাদার খুঁজে পাওয়া যাবে না। নো আদার অল্টারনেটিভ টু দ্য থিংস। এই যে ভাবছে যে আমি কেন, আরো অনেকগুলো পডকাস্ট আছে, একজন আমি দেখছি আমাকে কোশ্চেন পাইছে, স্যার এইচএস এর, এটা ফেমাস কোশ্চেন আমার কাছে, এইচএস এর পর কি করলে একটা নিশ্চিত চাকরি হবে, এইচএস এর পর কি করলে একটা নিশ্চিত চাকরি হবে। আমি তোমার বলছি প্রশ্ন বলে, এইচএস এর পর কি পড়াশোনা করলে কোন ব্রাঞ্চে গেলে আমার ছেলে একটা নিশ্চিত চাকরি পাবে, বলে কি নিয়ে পড়বো, ইংলিশ নিয়ে পড়বো, বায়োটেকনোলজি নিয়ে পড়বো, হিস্ট্রি নিয়ে পড়বো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, এআই নিয়ে পড়বো, এইসব হচ্ছে ধারণা। এবং এদেরকে কে বোঝাবে এসব কিছু করলে এসব কিছু হবে না, দ্যাট পার্টি ওভার, পার্টি ভ্যালু ওভার। যদি বাঙালি আবার বিজনেসে ব্যাক করতে চাই, এটা নিয়ে আমি বারবার করে বলেছি, দেখবে আমার অসংখ্য দিন আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000 বারবার করে বলছি, ছোটবেলা থেকে সেলসের সাথে জড়াতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ। যদি তোমার বাবার ব্যবসা না থাকে, বাবার বন্ধুর ব্যবসাতে যাও, ইউ হ্যাভ টু ফিগার আউট বিজনেস ইন ইউর ইকোসিস্টেম। এবং যারা ক্লাস 6-7 থেকে সেলসের মধ্যে এই সংক্রান্ত জাস্ট একটা প্রশ্ন করি, কারণ অনেক বাড়িতেই আলোচনাটা হলে, আরে ব্যবসা করতে গেলে তো মূলধন লাগে, মূলধন করতে পাবো না, মূলধন ইলন মাস্ক তো ইয়ে ফিট করতো, পাইপ ফিট করতো, আজকে সে পৃথিবীর টিলে না, একটু বড় হয়। পৃথিবীর সবচেয়ে বড় মূলধন আজকে হচ্ছে এইখানে মাথায়, শিক্ষা এবং স্কিল হচ্ছে বড় ইনকাম। সেই জন্যই আজকে হচ্ছে কি, শিক্ষার সাথে, শিক্ষা বা স্কিলিং এর সাথে কিন্তু ব্যবসার কোনো বিরোধ নেই। আজকে একটা আধুনিক ব্যবসা চালাতে গেলে তাকে যে পরিমাণ স্কিল, পড়াশোনা, দক্ষতা রাখতে হয়, সেটাই আসল ক্যাপিটাল গ্রো আছে। দেখো আমি আমার পেশাটাকে, আমার পেশাটা হচ্ছে যে আমি বিভিন্ন বিজনেসের জন্য টাকা তুলি, মানে ইনোভেটিভ বিজনেস আর রিসার্চ ওরিয়েন্টেড ডিপ টেক স্টার্টআপের জন্য টাকা তোলা হচ্ছে আমার প্রাইমারি জব ফাংশন বা প্রাইমারি প্রসেস। আমি তো ক্যাপিটালিস্টদের সাথে তো আমাকে সবসময় মুভ করছি, ইনভেস্টরদের সাথে আমার কনস্ট্যান্ট মিটিং হচ্ছে, টাকার কোনো অভাব নেই, জানো তো, প্রচুর টাকা পড়ে আছে, ভালো কোম্পানি পাওয়া যায় না, ভালো কোম্পানি পাওয়া যায় না। কারণ একটা যে লোককে বিশ্বাস করে যে একটা লোককে দেবে টাকাটা, তার জন্য যে তোমার যে তারা যেটা জানে যে কোম্পানিটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে বিজনেস প্ল্যান করতে হবে, সেটা নেই। এবং এখানে যারা
এমনকি দেখা যাচ্ছে আইআইটি তেও যারা পড়ছে বা বিভিন্ন জায়গাতে পড়ছে তাদের মেন একটা গোল হয়ে যাচ্ছে আমরা যে কোনো ভাবে হোক বিদেশে চলে যাব, সেখানে গিয়ে একটা ভালো চাকরি বানাবো। নট নেসেসারি, এটা আগে ছিল। ধরো আইটিআরদের মধ্যে বরং এন্টারপ্রেনারশিপ ব্যাপারটা অনেকটা বেশি। কারণ আমি তো ওখানকার অনেকগুলো কাউন্সিলে আছি, না সেটা ঠিক নয়, বেশি। কারণ আর তারপর ধরো আমার কি হয়েছে, ধরো অনেকটা সময় জানো তো মানে তোমার সিস্টেম এবং পলিসিটাও ডিটারমিন করে। তবে এই সময়টা কোন সময় পেরিয়ে আসছি তার আমি একটা খুব বড় এক্সাম্পল দিচ্ছি, যেটা নিয়ে আমি ইন্ডিয়াতেও কাজ করতে চাই। আমি সেদিন তো মিনিস্টারের সাথে দেখা হলো, আমি একই কথা বললাম। অ্যাকচুয়ালি যেমন ধরো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা গালাগাল দিচ্ছি, কিন্তু একটা ভালো কাজ করেছে ক্ষমতায় আসার পর। ওরা এখন যেসব গ্র্যান্ট দিচ্ছে ইউনিভার্সিটি গুলোকে, পরিষ্কার হচ্ছে কি গ্র্যান্ট বলছে শুধু ট্রান্সলেশনাল রিসার্চ দেবো। প্রচুর রিসার্চ করেছো, রিসার্চ গুলোকে আগে তুমি কমার্শিয়ালাইজ করো। ফলে আমার কাজ বেড়ে গেছে। এক্সিবিশন না মানে যে রিসার্চটাকে তুমি প্রোডাক্ট কনভার্ট করো। এক্সিবিশন করা কোনো ফান্ডামেন্টাল রিসার্চ করে বেশি টাকা দিচ্ছে না, বলছে যে তোমার রিসার্চটা যা হয়ে আছে সেটা দিয়ে তুমি প্র্যাকটিক্যালি কোনো একটা প্রবলেম সলভ করো, কোনো একটা ইউএস ডিপার্টমেন্ট Productize করতে হবে। প্রোডাক্টাইজ করতে হবে, তাতে টাকা দিচ্ছে। একদম। ফলে প্রফেসররা সে ব্যবসা ভালো বাসুক আর না বাসুক, না পেলে একটা স্টুডেন্টকে সাপোর্ট করতে পারবে না বা তার রিসার্চ করবে না, সে দায় করে কমার্শিয়ালাইজেশন করছে। এটা আমি নিজে কমার্শিয়ালাইজেশন নিজে থেকে করছি। সবার ক্ষেত্রে এখন একই প্রবলেম হয়ে গেছে। ট্রাম্পে খিস্তি মারছে, বাট বেটার এফেক্ট হচ্ছে যে লোকের মধ্যে একটি চেতনাটা তো আসছে। এবার ধরো তুমি এটা ভাবো যে আজকে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট বা যদি ভারত সরকার এটা করলো যে আমি রিসার্চ গ্র্যান্ট যতগুলো আছে ইউনিভার্সিটিতে আমি ওইভাবে দেবো না, আমি গ্র্যান্টেডটা দেবো যদি তুমি আমাকে দেখাতে পারো যে তোমার রোড ম্যাপ আছে, এটা প্রোডাক্টাইজ হবে। কিছুটা করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, কয়নি বলছি না, কিন্তু অনেক ত্রুটি আছে এটা বলছি। সেই ক্ষেত্রে একটু বলে রাখি, আমি যখন মানে 2012-র আগে আর কি, আমি আইআইটি স্টেট থেকে আমরা যখন শুরু করি ইনকিউবেশনে, তখন এই যে স্টার্টআপ ফান্ডিং ব্যাপারটাও একটা বিশাল মানে একটা পাওয়া, মানে একটা বিশাল একটা এটা ইন্ডিয়াতে, কিন্তু ইউএসএ তো নয়। উন্নত হয়েছে মনে হচ্ছে এখানে। হবে কি করে? ওটার জন্য তো বলছি তোমার লিগাল ফ্রেমওয়ার্কটা দরকার। তুমি ইন্ডিয়াতে যতগুলো স্টার্ট আপ ধরো প্রচুর টাকা তো পেয়েছে লাস্ট 5-10 বছর, তুমি প্রত্যেকটা গভর্নেন্স ফেলিওর দেখো, টাকাতে তো গভর্নেন্স ফেলিওর হয়েছে। এই একই ব্যাপার। আমি শুধু পশ্চিমবঙ্গকে দোষ দিয়ে লাভ নেই, মানে স্টার্ট আপ গুলোর মধ্যে ইন্ডিয়াতে যে পরিমাণ রেটে গভর্নেন্স ফেলিওর হয়েছে এবং ইনভেস্টরদের টাকা যেভাবে মার গেছে, বাইজু ইজ এ ক্লাসিক এক্সাম্পল, রাইট? একটা ফ্যামিলি পুরো $500 মিলিয়ন পুরো সরিয়ে ফেললো। এবার কোন ইনভেস্টর ইন্ডিয়াতে এসে সাহস করবো? এই সূত্রেই বলি যে এখানে প্রপ্রাইটারি প্রোডাক্ট, যেমন আমি একটা ফেসবুক, একটা গুগল, একটা মানে কি বলবো এলন মাস্কের যে কোনো প্রজেক্ট যদি ধরি, এইরকম প্রপ্রাইটারি প্রোডাক্ট না করে আমরা এখনো পর্যন্ত সেই পুরোনো প্রোডাক্ট বা ওখানকার প্রোডাক্ট এটা কেন? এটা কি আমাদের কি ডার্থ অফ ক্রিয়েটিভিটি, না আমাদের কি এটা আমাদের যুগান মেন্টালিটির মূল কারণটা। কারণটা হচ্ছে কি, একটা বিদেশে বা একটা আমেরিকায় বা ইউরোপে একটা ফিনিশ প্রোডাক্ট, একটা তুমি ইউজেবিলিটি, যেটা অ্যামাজন দেখে আমি ফ্লিপকার্ট যে তোমার যে লেভেলে ফিনিশেস দরকার একটা প্রোডাক্টের, যে একটা মানে পিপল শুড ফল ইন লাভ উইথ ইউর প্রোডাক্ট, জেনারেলি প্রোডাক্ট গেটস সেল, রাইট? এই যে কনসেপ্টটা, এটা তো একটা ক্রিয়েটিভ কনসেপ্ট। ইন্ডিয়াতে সমস্যা হচ্ছে কি, সবই তো 9টা-5টা মেন্টালিটি না, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি তো পড়েছি, এখানে কোম্পানি চালিত দেখেছি, ওদেরকে কোনো প্রোডাক্ট বানাতে দিলেও কোন রকমের একটা প্রোডাক্ট বেরিয়ে দাদা এই যে 5টা ফাংশন কাজ তো করছে। এই 5টা ফাংশন কাজ করতে গিয়ে আমার 2 মিনিট লাগছে, আমার যে ভালো লাগছে না ইউআইটা, আমি যে ধাপে ধাপে ধাক্কা খাচ্ছি সেসব বা মনোপলাইজ করার জন্য আমাকে এমন কিছু ইউএসপি করতে হবে, ইউএসপি করতে হবে। ওই যে প্রোডাক্টের মধ্যে ডুবে থাকে, হ্যান্ডস অন হওয়া, যে আমাকে এমন ভাবে যে প্রোডাক্ট হবে যাতে লোকের পিপল ফল ইন লাভ, দে উইল নট ইভেন ট্রাই এনিথিং। আজকে তুমি ইন্ডিয়া যে কোনো একটা পোর্টাল দেখো ভার্সেস বিদেশের একটা যে কোনো পোর্টাল, হিউজ ডিফারেন্স। কেন ডিফারেন্স? কারণ এই তুমি বলছি যে আমার পকেটে আইসিআইসি ব্যাংকের একটা মানে অ্যাপ একটা চলে না ঠিকঠাক করে, মানে ইয়েতে মানে একটা জিনিস ইন্ডিয়াতে ঠিকঠাক করে একটা, এখানে যেটা এতগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, একটা অ্যাপ ঠিকঠাক করে ডেভেলপ করতে পারে না, যেটা মানে তারাই আবার ওগুলো করছে। তো না, বিদেশে গেলে সুবিধাটা কি হচ্ছে, ওখানে প্রোডাক্ট ম্যানেজারটা তো আবার আমেরিকান, আমেরিকান, সুতরাং ওরা তো একদম পুরো ঘাট ধরে করাচ্ছে যে না তোমাকে এই লেভেলে ফিনান্সেস আনতে হবে, এই লেভেলে এই করতে হবে, তো বিকাম এ ডিফারেন্ট কনসেপ্ট। তো এইখানে আমাদের যুগার মেন্টালিটিটা, আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে যুগার মেন্টালিটিটা হ্যাজ বিন ভেরি হার্মফুল। যে আমরা কি হয়েছে, যে ধরো আমি তোমাকে বলছি, আগে যদি এখানে কোনো যদি তোমার ঘরে যাওয়ার পথে যদি একটা ছোট নোংরা পড়ে থাকে, কেউ সরাবে না, সব নোংরাটাকে পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক আছে? মানে ব্যাপারটা কি, ইউ অলওয়েজ লার্ন টু কম্প্রোমাইজ। হ্যাঁ, তো এখানে প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি, লোকটার ছেলেটা যেটা এখানে কাজ করছে, সে যদি দেখে প্রোডাক্ট এখানে একটু ভেঙেছে, ওখানে একটু ভেঙেছে, কিন্তু চলে যাচ্ছে, মানে দের ইজ ওয়ে আউট, কাজ তো চলে যাচ্ছে, জুগাড়। আমরা এখানে কি, আমাদের সিস্টেমটা এত ভাঙা চোরা না, ছোটবেলা থেকে ভাবে আছে ভাঙা চোরা সিস্টেমটা, একটু সিস্টেম পারফেক্ট সিস্টেমের দরকার নেই। কিন্তু তুই যে কোনো আমেরিকান প্রোডাক্ট খারাপ হচ্ছে, অ্যামাজন বলো যাই বল, ওরা তো ওটা মেনে নেবে না, ওটা একটা পারফেকশন হবে। সেখানে আমাদের প্রোডাক্ট থিঙ্কিংটা ভীষণ আমার। আমরাও বাইরের প্রোডাক্ট করতে গিয়ে এই একই জিনিসটা ফেস করি, যে আমরা যখন যে জিনিসটা মনে হচ্ছে দিস ইজ পারফেক্ট, ওরা বলবে যে না না পারফেক্ট না, এটা হচ্ছে ওদের গাইডলাইন্স মানতে হবে, because we have ছোটবেলা থেকে we have learned to live with that kind of compromise and discomfort, which is a good and bad part. But the fact is the product ক্ষেত্রটা আবার নেগেটিভ চলে আসছে, because
ওইভাবে তুমি যদি প্রোডাক্টে যদি ডিসকমফোর্ট হয়, পিপল ওন্ট লাইক, দে উইল লাভ ইউর কম্পিটিশন। যার জন্য ভারত থেকে এখন তো জো ছাড়া সেরকম ভাবে কোনো প্রোডাক্ট বেরোয় গেছে। এবার আমার ফাইনাল কোয়েশ্চেন আজকের জন্য, অবশ্যই আমি আপনাকে পেতে চাইবো, যেটা হচ্ছে যে আমাদের এখানকার এই যে কথাগুলো হচ্ছে, আমরা যে প্রোডাক্ট করছি বা আমরা এই যে নতুন এমএসএমই এরকম হচ্ছে বা এমএসএমই কন্ট্রিবিউশন আমরা দেখছি ছোট এরকম অনেক ভাবে শুরু হচ্ছে, বাট এই যে বড় যাকে বলি আমরা ইউনিকর্ন তৈরি করা বা ইউনিকর্ন হওয়া, এইটার পেছনে তো প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট সমস্ত কিছু জিনিসটা আসছে, কিন্তু তারপরে আমরা নতুন কিছু ইনোভেট করতে গেলে প্রথমেই আমরা ভাবছি আমাদের মধ্যে কি সেই মার্কেটিং সেন্সটা ল্যাক করছে, যেটা কিনা আমেরিকা আজ আমেরিকা হয়েছে সিন্স দে আর সেলিং। এটা নিয়ে আমার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, জানো, তুমি মার্কেটিং করতে গেলে আবার ব্যাক টু দ্য স্কুল এডুকেশন। তো আমার ছেলেমেয়েরা তো আমেরিকায় বড় হচ্ছে, ছেলে সেকেন্ড ইয়ারে, এখন মেয়ে পড়ছে স্কুলে। তো ওদের ওখানে হিউম্যানিটিদের উপর যে জোরটা দেওয়া হয়, হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং ইজ অ্যানাদার ফর্ম অফ কমিউনিকেশন। দ্যাট ইজ ফর্ম অফ কমিউনিকেশন। আমি একটা হিউম্যান বিং প্রোডাক্ট বেচতে চাইছি, ওনার সাথে কমিউনিকেট করছি। তো এর যে অনেকগুলো ডাইমেনশন আছে, সেটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ভয়েস ল্যাঙ্গুয়েজ আছে, তার রিটেন ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে এটা করতে গেলে তো তোমাকে আর্ট সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে না? একটা ছেলে, আমাদের এখানে আর্টস মানে হ্যাঁ, একটা ছেলে যদি তার তার সাহিত্য, তার দর্শন, মনোবিজ্ঞান বলতে পারে, এগুলো নিয়ে যদি ডিপ নলেজ না থাকে, মার্কেটিং জীবনে বুঝতে পারবে না। যেমন স্টিভ জবস, সে তো কমপ্লিটলি একটা ডিজাইন ওরিয়েন্টেড থেকে হয়েছে। তো ন্যাচারালি একটা আমেরিকান স্কুলে খুব রিগোরাসলি হিউম্যানিটিসটা পড়ানো হয়। ইনফ্যাক্ট ধরো আমাদের এখানে কি হচ্ছে, ছোটবেলা থেকে ছেলে মেয়েগুলোকে পাঠানো হচ্ছে কোথায়? ছোটবেলা থেকে ছেলে মেয়েগুলোকে যে এডুকেশনের জন্য ক্লাস 7-8 থেকে বসে বসে গাঁতি অঙ্ক করছে। তাতেও কিন্তু তারা ম্যাথ ফিজিক্স ভালো শিখছে না বাইরে। কারণ আমি নিজেও যেই জন্য পড়িয়েছি অনেকদিন। আমার ছেলেকে আমরা কি দিলাম, আমাদের ক্লাস 7-এ, ক্লাস 5-এ পাঠালাম প্রিন্সটনে ক্রিয়েটিভ লিটারেচার পড়াতে। ওর যে মানে মেন্টার ছিল, সে একজন মানে ইংলিশে খুব নিজেই বড় সাহিত্যিক। বাকরিতে দিলাম, সেও ইংলিশ শিখতে মানে করতে গেলে আবার ব্যাক টু দ্য স্কুল এডুকেশন। আমার ছেলেমেয়েরা তো আমেরিকায় বড় হচ্ছে, ছেলে সেকেন্ড ইয়ারে, এখন মেয়ে পড়ছে স্কুলে। তো ওদের ওখানে হিউম্যানিটিজের উপর যে জোরটা দেওয়া হয়, হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং ইজ অ্যানাদার ফর্ম অফ কমিউনিকেশন। ফর্ম অফ কমিউনিকেশন। আমি একটা হিউম্যান বিং প্রোডাক্ট বেচতে চাইছি, ওনার সাথে কমিউনিকেট করছি। তো এর যে অনেকগুলো ডাইমেনশন আছে, সেটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ভয়েস ল্যাঙ্গুয়েজ আছে, তার রিটেন ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে এটা করতে গেলে তো তোমাকে আর্ট সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে না? একটা ছেলে, আমাদের এখানে আর্টস মানে হ্যাঁ, একটা ছেলে যদি তার তার সাহিত্য, তার দর্শন, মনোবিজ্ঞান বলতে পারে, এগুলো নিয়ে যদি ডিপ নলেজ না থাকে, মার্কেটিং জীবনে বুঝতে পারবে। স্টিভ জবস, সে তো কমপ্লিটলি একটা ডিজাইন ওরিয়েন্টেড থেকে হয়েছে। তো ন্যাচারালি একটা আমেরিকান স্কুলে খুব রিগোরাসলি হিউম্যানিটিসটা পড়ানো হয়। ইনফ্যাক্ট ধরো আমাদের এখানে কি হচ্ছে, ছোটবেলা থেকে ছেলে মেয়েগুলোকে পাঠানো হচ্ছে কোথায়? ছোটবেলা থেকে ছেলে মেয়েগুলোকে যে এডুকেশনের জন্য ক্লাস 7-8 থেকে বসে বসে গাঁতি অঙ্ক করছে। তাতেও কিন্তু তারা ম্যাথ ফিজিক্স ভালো শিখছে না বাইরে। কারণ আমি নিজেও যেই জন্য পড়িয়েছি অনেকদিন। আমার ছেলেকে আমরা কি দিলাম, আমাদের ক্লাস 7-এ, ক্লাস 5-এ পাঠালাম প্রিন্সটনে ক্রিয়েটিভ লিটারেচার পড়াতে। ওর যে মানে মেন্টার ছিল, সে একজন মানে ইংলিশে খুব নিজেই বড় সাহিত্যিক। বাকরিতে দিলাম, সেও ইংলিশ মানে ক্রিয়েটিভ শিখছে। কিন্তু আমার ছেলে পড়ছে কম্পিউটার সায়েন্স। কিন্তু ও মানে থ্রু আউট ইয়ার সবচেয়ে অ্যাডভান্স যে ট্রেনিং গুলো নিয়েছে, দ্যাট ইজ অন ইংলিশ লিটারেচার আর রাইটিং। ঠিক আছে, মানে এই যে ক্রস ডোমেন ব্যাপারটা, ক্রস ডোমেন ব্যাপারটা না, এই নতুন এনইপিতে প্রথম আমরা দেখছি যে আমি নিজে জানি যে আমি ইংলিশ পড়তে গিয়ে সঙ্গে ম্যাথস নিয়েছিলাম, আই ওয়াজ দ্য অনলি পারসন। বুঝতে পারছো তো সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে কি, এখানে হিউম্যানিটিস সাবজেক্টটাকে সাংঘাতিক ভাবে ইগনোর করা হচ্ছে। যেটা একটা কারণ এতগুলো কমিউনিস্ট তৈরি হয়েছে। বিকজ ওরা বোঝেও না যে ফিলোসফি, মাছ পড়ার মতো বিদ্যা নেই, যার জন্য মার্কসিজমকে মাছ ভাত বানিয়েছে। পারে না তো, আমি তো বলছি, ইভেন ডেলিং টেনিং যদি আমি দুটো প্রশ্ন করি, কেউ উত্তর দিতে পারবে না। মার্কসের যদি আমি দুটো লাইন তুলে কস কোশ্চেন, নিওক্লাসিক্যাল মার্কসিজম কি সেটা ভুলে যাও। মার্কসের পাতি লেখা থেকে আমি কাউকে যদি দুটো লাইন তুলে করতে পারি, আমি বলছি পশ্চিমবঙ্গে কোনো মার্কসের আমাকে উত্তর দিতে পারবে না। কারণ সেই ফিলোসফি মার্কস পড়ার জন্য যে তার ব্যাকগ্রাউন্ডে যে ফিলোসফি, যে জার্মান আইডিয়ালিজমের যে চর্চাটা থাকা দরকার, কিন্তু মার্কসিজম ইজ ওয়ান অফ দ্য জার্মান আইডিয়ালিজম, রাইট? ওয়ান অফ দ্য ব্রাঞ্চ অফ জার্মান আইডিয়ালিজম। তার একটা মুভমেন্ট, তার আরো অনেক হিস্ট্রি আছে, দেখে পারবে। তো এইখানে সমস্যাটা হচ্ছে যে তুমি যদি ওই ইন্টেলেকচুয়াল কমিউনিটিটা ডেভেলপ না করো, তুমি মার্কেটিং পারবে না। তো আমাদের, এবং এটা আমার, তুমি ভাবছো যে আমি জীবন জীবিকা কেন বলি, কেন শিক্ষা নিয়ে এত কথা বলি, কিন্তু আমার ডিপ স্টেটেড রিয়েলাইজেশন হচ্ছে যে যদি ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেমটাকে খুব ওভারঅল করে উন্নত না করা যায়, যেখানে কনস্ট্যান্টলি অনুন্নত হচ্ছে, ইউ গোইং টু ফেস এ বিগার প্রবলেম। তো আমাদের এই প্রেজেন্ট গভর্নমেন্টের কাছে কি আমরা চাইতে পারি, বা কোন জিনিসটা করলে, এডুকেশন তো অবশ্যই যেটা বললেন, কোন জিনিসটা যেটা হয়তো আমাদের মানে এখন তো আমাদের ব্যাপারটা খুব শর্ট টার্ম গোল। দেখো, আমি এটা নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে প্রচুর শিল্প আসবে, কিন্তু বাঙালির চাকরি হবে না, কারণ বাঙালি স্কিল।
স্কুল থেকে যদি ওই মাস্টারমশাই তৈরি করার একটা মানে ক্রিয়েটিং এ ফেল্ড ক্যারিয়ার বা ফেল্ড হবে না। সোজা কথা, একদম স্কুল লেভেল থেকে ক্লাস 1 থেকে সিলেবাসটাকে এমন ভাবে মডিফাই করতে হবে যেটা এটা এআই যুগের জন্য কম্পারেটিভ, হিউম্যানিটিজ এর উপর জোর দিতে হবে। কারণ এখন হিউম্যানিটিতে অন্তত ছোটবেলা থেকে দর্শন থেকে শুরু করে মনোবিজ্ঞান এগুলো শিখতে হবে, অঙ্কটা পুরো অন্যভাবে শিখতে হবে। এইভাবে যে অঙ্ক শেখাচ্ছে লাইফে পুরো কিছু বুঝতে পারে না, অঙ্ক জানি না, তো এই এই জিনিসগুলো পুরো র্যাপিডলি চেঞ্জ করতে হবে যাতে অঙ্কটাকে জীবনে কাজে লাগাতে পারে, বিজ্ঞানটাকে জীবনে কাজে লাগাতে পারে। তুমি ধরো একটা রসগোল্লার দোকান করছো, হ্যাঁ, এই আমি ছেলেকে আইটি দিতে পারবো ভাবলে হবে না, তোমাকে ভাবতে হবে একটা ছেলে রসগোল্লা, তার বাড়িতে তার বাবার মিষ্টির দোকান আছে, তো মিষ্টির দোকান চালাতে গেলে, তার রসগোল্লা তৈরি করতে গেলে তাকে যে বায়োকেমিস্ট্রি জানতে হবে, তাকে তার পেছনে যে ফাইন্যান্সের জন্য যে ম্যাথসটা জানতে হবে, তার মার্কেটিং কমিউনিকেশনটা জানতে হবে, সেইগুলো শিক্ষা দেওয়া। একদম অ্যাপ্লাই। তো এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রচুর সময় যাবে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। কিন্তু আমি অবশ্যই চাইবো দাদার কাছে এক একটা সাবজেক্ট এবং এক একটা বিষয় নিয়ে যদি কোনো সময় আমাদের সঙ্গে সময় দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, চলো, আমি তো করছি, আমি তো কারণ আমরা অনেক স্টার্ট আপ এবং এমএসএমই এবং অনেক স্কুল বা কলেজগুলোতে যাচ্ছি, সেখানে তাদের অনেক প্রশ্ন থাকবে, সেগুলো আমরা চাইবো অবশ্যই সেই কোশ্চেনগুলোকে আমরা করে। তারা আমাকে ডিরেক্টলিও করে, আমি প্রচুর একদম প্রশ্ন পাই এবং দুটো তিনটে করে উত্তর দেয়। তবে এখন ট্রাভেল করছি বলে খুব কম উত্তর দিচ্ছি। ইউএসএ থাকলে আমি এখন হাঁটতে যাই 1 ঘন্টায় 10-12টা কোশ্চেনের না না, চেষ্টা করি। ওয়াক এন্ড টক যেটা হয় সেটা সেটা আমি করার চেষ্টা করি যে নেক্সট টাইম আনসার দ্যাট কোশ্চেন, যে 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 কি হচ্ছে। বাট তুমি যেটা বলছো যে আমরা ডেফিনেটলি চাইবো যে পশ্চিমবঙ্গ আবার তার ব্যবসায়িক রূপটাকে খুঁজে পায়, বাঙালি আবার তার ব্যবসায়িক রূপটা খুঁজে পায়, যেটা নিয়ে আমরা শুরু করেছি। এবং আমি এটা নিয়ে নিজেও পানি পাওয়ার চেষ্টা করছি এবং এদেরকে বোঝাতে হবে যে এই এখন এই যে স্কুল শিক্ষক হবো, এই লুপটা থেকে বেরোতে হবে। অ্যাসপিরেশন লেভেলটা আমাদের কমপ্লিটলি লেভেলটা টোটালি একদম মানে ঘেটে গেছে, কারণ জাস্ট একদম একদম ঠিক আছে।